নতুন এক ভোরের সূচনা হয়। অন্য আর 5টা ভোরের থেকে আজকের ভোরটা হয় অন্যরকম। পরিবেশটা শান্ত, শীতল, নিরিবিলি। নেই কোনো যানজটের শব্দ। আবার ঘুম থেকে উঠে রুমের বাহিরে এসেছে। দাঁড়ানোর সাথে সাথে গায়ে ঠান্ডা বাতাস এসে বাড়ি খায়। মুহূর্তেই চোখ বুজে নেয়। চারপাশটা কুয়াশাচ্ছন্ন। মানহার মামাদের বাড়ির সামনে অনেকগুলো লোক জমিতে কাজ করছে। সারা মাঠে ধান পেকে লাল হয়ে গেছে। কৃষকেরা সেই ধানগুলো কাটছে। কোনো কোনো জমিতে ধান বাঁধছে। এমন সুন্দর দৃশ্য আবরার আগে কখনোই দেখেনি। ছোট ছোট বাচ্চারা যায় নামাজ কাঁধে জড়িয়ে আরবি বই নিয়ে মাদ্রাসায় পড়তে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! আবরারের শীত অনুভূত হয়। গায়ে তার টি শার্ট, শীতের কাপড় পরেনি। মানহা বলেছিল গ্রামে অনেক শীত পড়ে। আবরার বাসার ভিতরে চলে যায়। দেখতে দেখতে সূর্যি মামা সুপারি গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। সূর্য তার কিরণ দিয়ে চারপাশটা আলোকিত করে ফেলছে। মানহার মামাদের বাড়ির পাশ দিয়ে সারি সারি সুপারি গাছ সহ আরো অনেক ধরনের গাছ লাগানো। সকাল 8টা। নতুন জামাইয়ের যত্নের কোনো খামতি রাখছে না তারা। সকালে নাস্তা শেষ করে যে যার রুমেই চলে যায়। আর বাড়ির গিন্নিরা দুপুরে খাবারের জন্য কাজে লেগে পড়ে। বাড়ির মহিলারা বসেছেন পিঠা বানাতে। শীতকাল মানেই পিঠা খাওয়ার সময়। এই সময় কৃষকের ঘরে নতুন ধান আসে। আর সেই ধান থেকে চালের গুঁড়া আর পিঠা তৈরি হয়। তার ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়োগুলো মেখে নেয়। তারপর তার ভিতরে নারিকেল মেশায়। এভাবেই তারা একের পর এক পিঠা বানাতে থাকে। সকাল গড়িয়ে দুপুর। প্রথমে বাড়ির পুরুষ সদস্যগুলো গোসলখানায় যায়। অয়ন আর মিরাজ আগে গ্রামে আসছে। এইভাবে কলতলায় গোসল করতে বিদায় তাদের সমস্যা হয়নি। বিপত্তি ঘটে আবরাবের বেলায়। আগে কখনো এভাবে খোলামেলা গোসল করেনি বলে তার সমস্যা হচ্ছে। অয়ন আর মিরাজ গোসল শেষ করে আবরারকে যেতে বলে। আবরার করুণ চোখে সবার দিকে তাকায়। নীরাও সেম অবস্থা। দুই ভাই বোন আগে কখনো এভাবে গ্রামে খোলামেলা পরিবেশের সাথে মানানসই না। নীরা মানহার দিকে করুণ চোখে তাকায়। বিষয়টা বুঝতে পেরে মানহা বলে, নীরা, তোমারটা পরে দেখছি, আগে তোমার ভাইয়ের সমস্যাটা সলভ করি। আমরা চলো তো আমার সাথে। বলে উঠান থেকে কলতলায় চলে যায়। মানহার পিছু পিছু আবরার হাঁটে। মানহা সোজা গোসলখানায় ঢুকে পড়ে। শহরের মতো গ্রামে নেই কোনো বড়সড় বাথরুম, গোসলখানা। এখানে সবটা আলাদা আলাদা। মানহা মোটর জুড়ে বালতিতে পানি ভরে। টিন দিয়ে 4-5টা ঘেরা। আবরার ভেতরে ঢুকে। মানহা সব ব্যবস্থা করে চলে যেতে গেলে আবরার হাত ধরে আটকে দেয়। মানহা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? আবরার দুষ্ট হেসে মানহার হাত টান দিয়ে কোমর জড়িয়ে ধরে। আবরার কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায় মানহা। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন কেন করছো? আবরারের মুখে দুষ্ট হাসি। ফের ঠোঁট কামড়েই বলে, চলো না প্রত্যেকজনে একসাথে গোসল করি। আবরারের কথায় বিস্ময়ে মুখে হা হয়ে যায় মানহার। বিস্ময় নিয়ে বলে, ছি, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এটা শহর নয়, গ্রাম। আর গ্রামের মানুষগুলো কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। চুপচাপ গোসল করে বের হও, আমি বাইরে যাচ্ছি। তুমি এমন কেন বউ? দুজনে একটু রোমান্স করতে করতে গোসল করতে পারতাম। এই বেশি কথা বলো না তো, যা বলছি তাই করো। তোমার গোসল শেষ হলে আমি আর নীরা গোসল করব। বলে গোসলখানা থেকে বের হয়ে যায়। আবরার করুণ চোখে বউয়ের দিকে তাকিয়ে রয়। মুখ কালো করে গোসল করে। আবরারের গোসল শেষ হলে নীরা আর মানহা গোসল করে। দুপুর 2টা। মানহার মামাতো বোন কলি, সে এবার এসএসসি পরীক্ষার্থী। মানহার ছোট মামার মেয়ে। কলি নতুন দুলাভাইয়ের জন্য পিঠা নিয়ে এসেছে। পিঠা খাওয়ার মাঝেই দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক পড়ে। আজকের মেনুতে আছে খাসির গোস্ত, মুরগির গোস্ত, ছোট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করছে, বড় মাছ দিয়ে লাউ রান্না করছে। মানহার মামাদের সবজির বাগান আছে, নিজেদের ক্ষেতের লাউ। সবাই মিলে দুপুরের খাবার শেষ করে। মানহা, আবরার, নয়ন, মীরা, মিরাজ, মানহার বড় মামার মেয়ে তাসনুবা, সে এবার অনার্স ফাইনাল ইয়ারে। তার বড় ভাই তানজিব, সে এখনো কলেজ টিচার। সারাদিন কলেজ করে সবার সাথে ঘুরতে আসার এনার্জি পায়নি, সেজন্য আসেনি। মেজো মামার ছেলে রাফি, সে অনার্স সেকেন্ড ইয়ারে, মিরাজের বেসমেন্ট। আর ছোট মামার 2 মেয়ে কলি আর অলি, দুজনে এসএসসি পরীক্ষার্থী। তারা যমজ বোন। সবাই মিলে ঘুরতে বের হয়েছে। গ্রামের সুন্দর পরিবেশটা উপভোগ করার লোভ সামলাতে পারছে না তারা। মানহা, নীরা দুজনে খুব এক্সাইটেড। ইটের সলিং রাস্তা দিয়ে হেঁটে চলেছে তারা।
আঁকা বাঁকা রাস্তায় মানুষের অভাব নেই। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা খেলা করছে। রাস্তা থেকে এবার মাঠে নেমে পড়ে। কিছু কিছু জমিতে ধান নেই, আবার কিছু জমিতে ধান কেটে ফেলে রাখা হয়েছে, আবার কিছু জমিতে ধান বাঁচছে কৃষকে। দৃশ্যটা সত্যি দেখার মতো। হুট করে আবরার বলে উঠে, আমরা কত সুখেই না জীবন পার করি, আর দেখো ওনারা কি কষ্ট করে কাজ করে, আর আমরা এই ধান থেকে চাল পাই, যা দিয়ে আমাদের জীবন চলে। আবরারের কথায় মুগ্ধ হয় মানহা। তার কথা শুনে রাফি বলে, ঠিক বলেছেন দুলা ভাই। আমাদের গ্রামে শুধু আমাদের না, এখানে প্রত্যেকটা গ্রামের নগ্নবিত্ত পরিবারদের মানুষগুলো খেটে খুঁটে কষ্ট করে নিজেদের সংসার চালাই, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করে। জীবন বড়ই অদ্ভুত। কেউ জমির ছোট আইল দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ জমির ভিতর দিয়ে। এভাবে তারা খালের পাড়ে দাঁড়ায়। এই গ্রামের মাছ দিয়ে অনেক বড় একটা খাল আছে। সেই খালে ছোট বড় অনেক মাছ পাওয়া যায়। এত পথ হেঁটে কষ্ট হয়ে গেছে নীরার। জীবনে প্রথমবার এত পথ হাঁটছে সে। মানহা আগে অনেকবার আসছে, এজন্য তার কিচ্ছু হয়নি। খালের পাড়ে সবুজ ঘাসের উপর বসে পড়ে মানহা। নীরা খালের ব্রিজের উপর দাঁড়ায়। বিকেলে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ছে চারপাশে। নীরা দৌড়ে দৌড়ে চারপাশে ঘুরে ঘুরে দেখছে। খালের পানিতে দেখছে সুন্দর ফুল। দেখে মানহাকে জিজ্ঞেস করে, ভাবিমণি, এই ফুলের নাম কি? কচুরিপানা দেখতে খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। অয়ন, আমাকে কয়েকটা ফুল তুলে দাও। বউয়ের কথায় অয়ন ফুল তুলে নীরার হাতে ধরিয়ে দেয়। আবরার এত সুন্দর দৃশ্য আগে কখনোই দেখেনি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছে। সে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ। আস্তে আস্তে বিকেল শেষ হয়ে যাচ্ছে। গোধূলির শেষ প্রণয়ে থমকে গেছে আবরার, দ্বিতীয়বারের মতো। গোধূলির শেষ প্রণয়ে এসে পড়ে গেছে সে। এই সৌন্দর্য দৃশ্য ক্যাপশন না করে রাখলে কি করে হয়? অয়নকে ডেকে তার বনবিড়ালের সাথে গোধূলির সুন্দর মুহূর্তে ক্যামেরা বন্দি করে রাখতে চায়, স্মৃতি হিসাবে। অয়ন সুন্দর করে দুজনে ছবি তুলে দেয়। মানহার সব ভাই বোনদের সাথে কিছু ছবি তুলে স্মৃতি হিসাবে সারা জীবন থাকবে। হঠাৎ করে কলি বলে ওঠে, জানো মানহাপু, কিছুদিন আগে খালের ওই পারে অনেক কাশপুকুর ছিল। দেখতে যা লাগছিল, আমি আর অলি ওইখান থেকে ছবিও তুলছিলাম। ইস রে, মিস করে গেলাম। আগে যদি জানতাম তাহলে তখনই আসতাম। কাশফুলের বাগানের থেকে গ্রামের এই খালের কাশফুলের সৌন্দর্য হাজার গুণ সুন্দর। সামনের বার আসবে আপু, খুব মজা করব। ইনশাআল্লাহ আমার কিউটি বনু। বলে কলি গাল দুটো টেনে দেয়। কলি চঞ্চল স্বভাবের আর অলি সে চুপচাপ স্বভাবের, কম কথা বলে। সারা বিকেল ঘোরাঘুরি করে বাসায় ফেরে সকলে। পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে। জাগ বেঁধে উড়ে চলেছে দূর আকাশে। দেখতে মারাত্মক লাগছে। পাখি সব করে রব, রাতি পোহাইলে কাননে কুসুম কলি সকলই ফুটিল। চারপাশে ঝিঝি পোকার শব্দে ঝাঁঝা করছে। চারপাশ নিশ্চুপ নিস্তব্ধ, নেই কোনো মানুষের আনাগোনা। রাত গভীর। গ্রামের মানুষগুলো সব ঘুমিয়ে পড়ছে। সন্ধ্যায় বাসায় ফিরে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে। সেজন্য যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে। পুরো বাড়ি একটা মানুষও জেগে নেই, আবরার বাদে। আবরারের ঘুম আসছে না। মানহা ঘুমিয়ে গেলে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। শীতের ভিতর তার গায়ে পাতলা গেঞ্জি। শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে। পরিবেশটা তার কাছে অসাধারণ লাগছে। গ্রামের মানুষগুলো ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়ছে। এখন 10টা বাজে। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আবরারের নেই, সেজন্য ছাদে এসেছে। গ্রামে একটা অসুবিধা আছে, ঠিকভাবে নেট পায় না। ছাদের খোলামেলা জায়গায় ভালোই নেট চলছে। মিরাজ আর রাফি সমবয়সী হওয়ায় দুজনে এক রুমে থাকছে। দুজনে কেউ এখনো ঘুমায়নি। দুজনে শুয়ে শুয়ে ফোন চাপছে আর গল্প করছে। হঠাৎ করে রাফি মিরাজকে জিজ্ঞেস করে, মিরাজ, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। চিল ইয়ার, সামান্য একটা কথা জিজ্ঞেস করবে, তাতে মনে করার কি আছে? তুমি কাউকে ভালোবাসো? রাফির কথায় ফোন থেকে চোখ সরিয়ে রাফির দিকে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে মায়াবী মুখ, মিষ্টি হাসি, রাগি রাগি ফেস। মুহূর্তেই হেসে ওঠে মিরাজ। মিরাজের হাসি দেখে ভ্রু কুঁচকে তাকায় রাফি। মিরাজের হাবভাব দেখে বলে, আমি নিশ্চিত তুমি কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। মিরাজ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। কে সে? আমাকে কি তার ছবি দেখানো যায়? মেয়েটাকে তুমি চেনো?
কেমনে? হ্যাঁ, মেয়েটা আমার ফুপির মেয়ে তানসি, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। কি বললো তানসি? তানসি তো আমাদের ব্যাচমেট ছিল, এখন কোথায় সে? তাকে কেন আনোনি তোমরা? সে তো বাংলাদেশে নাই, কোথায়? আমেরিকা। সো স্যাড। কষ্ট পেও না, রাত তো অনেক হলো, ঘুমিয়ে পড়ো। সকাল 9টা। নাস্তা শেষ করে সবাই সকালের মিষ্টি রোদে বসে আছে ছাদে। মূলত তারা আলোচনায় বসেছে। আজ শুক্রবার, বন্ধের দিন বলে সবাই বাড়ি আছে। মানহার মামাতো ভাই তানজিম সবার উদ্দেশ্যে বলে, গাইস, আমরা যদি আজ পিকনিক করি তাহলে কেমন হবে? তানজিমের কথায় সবাই একমত হয়। তানজিম ফের বলে, মানহা, আসলে আমরা প্রত্যেকবারই পিকনিক করি, এবার করব না তা কি করে হয়? বড় ভাইয়ের কথা শুনে মনটা ভরে যায় মানহার। পিকনিকের কথাটা মনে রেখেছে জেনে খুব খুশি হয়। অয়ন বলে, কিন্তু তানজিম ভাই, পিকনিক কখন? তানজিম আর অয়ন দুইজন কয়েকদিনে ছোট বড়। অয়নের থেকে 5 দিনের বড় তানজিম, সেজন্য অয়ন তানজিম ভাই বলে ডাকে। আসলেই তো। আবরার ভাই, আপনি কিছু বলছেন না কেন? আবরার মুচকে হেসে বলে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি আর কি বলবো। আচ্ছা, আজ রাতে করলে কেমন হয়? বেশ ভালো হবে ভাইয়া। আচ্ছা, তাহলে আজ রাতে সবাই মিলে খুব আনন্দ উল্লাস করব। কালকেও যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে, তাহলে কাল সকালে সবাইকে নিয়ে আমাদের গ্রাম থেকে আরও 1 গ্রাম পর একটা ঘের আছে, সেখানে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজ পিকনিকের সবটা হবে গ্রাম্য স্টাইলের। তার জন্য সন্ধ্যার পরেই বাড়ির ছেলেগুলো উঠানে কারেন্টের তার টেনে ভাল্ব দিয়েছে। সারা উঠান দিনের আলোর মতো পরিষ্কার লাগছে। তাসনুবা, মানহা, কলি, অলি 4 জনে উঠানে ইট দিয়ে চুলা বানাচ্ছে। নীরা সবার সাথে আছে। সে এসব কোনোদিন করেনি, এজন্য সবটা ভালো করে দেখছে। তারও খুব ইচ্ছা করছে এদের মতো করে চুলা বানাতে, কিন্তু সে তো পারে না, এই জন্য মুখ গোমরা করে বসে আছে। আবরার, অয়ন, তানজিম বড় 3 জনে বাজার থেকে পিকনিকের যাবতীয় জিনিস কিনে আনছে। তারা বিরিয়ানি রান্না করবে, তার সাথে গরুর গোস্ত। ছেলে মেয়ে মিলে রান্না করবে। আবরার খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে, সেটা জেনেছে নীরার থেকে। নীরা মুখ ফুসকে বলে ফেলেছে, এই জন্য তানজিম বলছে, আবরার ভাই, আপনার হাতের স্পেশাল বিরিয়ানি খাবো আমরা, প্লিজ না করবেন না। আবরার না বলতে পারে না। প্রেয়সী মুখের দিকে তাকিয়ে তার হাস্যোজ্জ্বল মুখ দেখে রাজি হয়ে যায়। উঠানে গোল হয়ে চুলা বানানোর জায়গায় চেয়ার নিয়ে বসে সবাই। আবরারকে রান্নার দায়িত্ব দিয়েছে, কিন্তু বিপত্তি ঘটে চুলার আগুন জ্বালাতে গিয়ে। গ্রামের সবাই খড়ি দিয়ে রান্না, যেটা আবরার পারে না। বারবার চেষ্টা করেও যখন হচ্ছিল না, তখন চেয়ার থেকে উঠে পড়ে মানহা। আবরারকে সরে বসতে বলে ছোট টুলে বসে মানহা। গ্যাস লাইট নিয়ে খড়িতে আগুন ধরায়। আবরারকে বলে সে জাল দিচ্ছে, বাকিটা তাকে করতে। জামাই বউকে মিলে তালে কাজ করতে দেখে সবাই মিটিমিটি হাসে। মিরাজ সবার আড়ালে কয়েকটা ফটো তুলে নেয়, পরে সারপ্রাইজ দেওয়া যাবে ভেবে মুচকি হাসে। রান্না শেষ হয় 10টায়। বাড়ির মুরব্বিগুলো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে। ছোটদেরকে তারা ডিস্টার্ব করে না, তাদের মতো করে আনন্দ করতে দেয়। উঠানে মাদুর পেতে বসে সবাই। মানহার নিজ হাতে সবাইকে বেড়ে দিয়ে নিজের প্লেটেও দেয়। একে একে সবাই খাওয়া শুরু করে। আবরার সবার মুখের দিকে চেয়ে থাকে কেমন হয়েছে জানার জন্য। তানজিম আবরারের দিকে তাকিয়ে বলে, ভাই, আপনি তো খুব ভালো রান্না করতে পারেন, জাস্ট অসাধারণ হয়েছে। আবরারের ঠোঁটে ফুটে উঠে হাসি। আবরার মানহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বনবিড়াল, খাবারটা কেমন হয়েছে? মানহা দুষ্টু হেসে বলে, ভালো হয়েছে, তবে আমার বরের থেকে বেশি না। আবরার হেসে উঠে মানহার কথায়। খাবার শেষ করে কিছুক্ষণ গল্প করে যে যার মতো রুমে চলে যায়। আবরারের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে মানহা। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। আবরার বলে, জানো বনবিড়াল, আমি আগে না কখনো এমন মুহূর্ত কাটাইনি। গ্রামের সুন্দর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। শুধুমাত্র তোমার জন্য এমন একটা দিন পেয়েছি। আই লাভ ইউ বনবিড়াল, আই লাভ ইউ সো মাচ মাই ডিয়ার বউ। লাভ ইউ টু ডিয়ার কিউট গুলুমুলু স্বামীজান বলে হেসে উঠে। বউয়ের হাসি দেখে আবরারও হেসে উঠে। দেখতে দেখতে সময় চলে যায়। আজ 4 দিন হলো তারা গ্রামে এসেছে। কালকে তারা ঢাকা ব্যাক করবে। অফিস থেকে আবরারের কাছে বারবার ফোন আসছে, তাকে খুব দরকার অফিসে। সে না গেলে হচ্ছে না।
আজ গ্রামের মানুষগুলোর মধ্যে নিজেকে মিলিয়ে ফেলছে আবরার। গ্রামের স্টাইলে তানজিমের থেকে লুঙ্গি নিয়ে পড়েছে। প্রথম লুঙ্গি পরায় আনিজি ফিল করছে আবরার। তার খুব ভয় হচ্ছে, যদি লুঙ্গি খুলে যায় তাহলে মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। সকাল সকাল আবরারকে লুঙ্গি পরতে দেখে 440 ভোল্টের ঝটকা খায় মানহা। চোখ বড় বড় করে তাকিয়ে রয় আবরারের দিকে। পর মুহূর্তে জোরে জোরে হেসে ওঠে মানহা। মানহাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকায় আবরার। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, হাসছো কেন? মানহা হাসতে হাসতে আবরারের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোমাকে যা লাগছে না। মানে ভালো লাগছে না আমাকে? খুলে ফেলবো? আরে না, আমি বলতে চেয়েছি তোমাকে খুব সুন্দর লাগছে। চলো সবার সামনে নিয়ে যাই, সবাই দেখলে একদম ঝটকা খাবে একটা। বলে হাত ধরে টেনে নিয়ে যায়। আবরার না না করলেও শোনে না। সকালে মিষ্টি রোদের উঠানে বসে আছে মানহার নানু জুবাইদা বেগম। মানহা জুবাইদা বেগমের সামনে দাঁড় করিয়ে বলে, নানু দেখো তো তোমার নাচ জামাইকে লুঙ্গি পরে কেমন লাগছে। জুবাইদা বেগম পান চিবোতে চিবোতে বলে, আপনার নানু ভাই, তোকে অনেক ভালো লাগছে লুঙ্গি পইরা, একদম গ্রামের মানুষের মতন। গ্রামের সকলে যেমন লুঙ্গি পরে হাঁটে, ঘাটে মাঠে যায়, তোর লুঙ্গি পইরা দেখা তোর নানা জানের কথা মনে পইরা গেল রে। মানুষটা লুঙ্গি পরলে তোর মতোই সুন্দর লাগতো, দেখতে তোর মতন ফর্সা লম্বা ছিল। আবরার নানির কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আবরারকে চুপ থাকতে দেখে মানহা বলে, নানু জানো, আবরা না বাইরে আসতে চাইছিল না, আমি টেনে নিয়ে আসছি। সে কি কথা নানু ভাই, এমনি লজ্জা পাইলে কি চলে? আসলে নানু আমি লুঙ্গিতে কমফোর্টেবল না, এর জন্যই আর কি। আচ্ছা বুঝবার পারছি, তাহলে রুমে গিয়া খুলে ফেল নানু ভাই। আচ্ছা নানু। পরন্ত বিকেল। তানজিম সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে। গ্রামের শেষ দিন আজ মানহাদের। কাল ঢাকা ব্যাক করবে বলে সবগুলোর মন খারাপ। আরো কয়েকটা দিন থেকে যেতে বলছে, কিন্তু আবরারের জন্য পারছে না। কলি আর অলি যমজ দুই বোনের মনটা বেশি খারাপ। এই 4 দিনে সবার সাথে খুব ভাব হয়ে গেছে তাদের। আজকে আর তারা মাঠ দিয়ে যাবে না, সোজা রাস্তা দিয়ে যাবে। সবাই সিদ্ধান্ত নিয়েছে হেঁটে হেঁটেই যাবে তারা। কিন্তু আগে যদি জানতো এতটা পথ, তাহলে কখনোই হেঁটে আসার জন্য রাজি হতো না মানহারা। এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। একসাথে এত মানুষ দেখে গ্রামের অনেকে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। আবার কেউ কেউ এসে জিজ্ঞেস করে, কারা এ? পাক্কা 30 মিনিট পর এসে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। এখান থেকে আবার হেঁটে বাসায় ফিরতে হবে ভেবে কান্না পাচ্ছে নীরার। তানজিমদের অভ্যাস আছে বিদায় সমস্যা হচ্ছে না, তাদের এসে এসে অভ্যাস হয়ে গেছে। মানহা গ্রামে অনেকবার আসলেও এই জায়গায় আসেনি। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, অনেক বড় বড় অনেকগুলো ঘের। ঘেরে মাছের অভাব নেই, ছোট বড় সব ধরনের মাছ লাফালাফি করছে। প্রতিটা ঘেরের পাশ দিয়ে কলা গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। ঘেরের তত্ত্বাবধানে আছে 6-7 জন লোক। নিয়ম করে মাছকে খাবার দিচ্ছে, কেউ ঘেরে পানি দিচ্ছে। ঘেরের ভিতর নৌকা বাঁধানো, বড় বড় মেহরগনি গাছ, বিভিন্ন ধরনের সবজির গাছ। সবটা দেখে মুগ্ধ হয়ে যায় মানহা সহ শহর থেকে আসা বাকি কজন। মানহা অবাক হয়ে বলে, জায়গাটা মারাত্মক সুন্দর লাগছে। তানজিম ভাইয়া আমাকে তো আগে কখনো বলোনি এখানে এমন একটা জায়গা আছে যে। আরও জায়গাটা আগে থেকে করলে তেমন একটা পরিচিত ছিল না, জাস্ট কয়েক বছরের খুব পরিচিতি বাড়ছে। আর তুই তো কয়েকদিন আসিস না। ও আচ্ছা। ছোট্ট জবাব মানহার। মানহার পাশ থেকে নীরা এক্সাইটেড হয়ে বলে, আমি নৌকায় উঠবো। তোমাদের ভেতর থেকে কে বইটা বাইতে পারে? প্লিজ দ্রুত চলো না, আমার আর তর সইছে না। নীরার এক্সাইটমেন্ট দেখে হেসে ওঠে সবাই। মানহাও খুব এক্সাইটেড, কারণ তারা আগে কখনো নৌকায় ওঠেনি। অনেক বড় নৌকা হওয়ায় একটা নৌকায় সবাই ধরে, বাট আবরার সেই নৌকায় ওঠে না। মানহার হাত ধরে ইশারায় না বলে মানহা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। দুজন বাদে বাকি কজন একটা নৌকায় উঠে। মিরাজ আসার সময় ক্যামেরা আনছে গ্রামে, কিন্তু পরশুদিন যেদিন প্রথম ঘুরতে আসছিল সেদিন ক্যামেরাটা ভুলে রেখে আসছিল। বাট আজ আর সেই ভুল করেনি, ক্যামেরাটা নিজের গলায় ঝুলিয়ে রাখছে। মানহাকে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখে আড়ালে মুচকি হাসে আবরার।
মুখটা গম্ভীর করে মানহার হাত ধরে বলে। চলো। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? আগে চলো তো, এত কেন প্রশ্ন করছো তুমি? মানহা আর একটা কথাও বলেনি, চুপচাপ আবরারের দিকে তাকিয়ে হাঁটছে। সেটা খেয়াল করে আবরার বলে, আমার সবটাই তোমারই, তাই সামনে তাকিয়ে হাঁটো। যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারো। বাসায় গিয়ে মন ভরে দেখো আমাকে। আবরারের কথায় লজ্জা পায় মানহা, চুপচাপ মুখ নিচু করে হাঁটে। মুখে তার লাজ রাঙা হাসি। আবরার আরেকটা ঘেরের সামনে এসে দাঁড়ায়। সবগুলো ঘের পাশাপাশি। নীরা যেটাই উঠছে তার পাশটাই উঠবে আবরাররা। মানহার হাত ধরে নৌকায় উঠে আবরার। মানহা অবাক হয়ে সব দেখছে। আবরার যে বইটা চালাতে পারে সেটা তার অজানা ছিল। মানহার মুখে হাসি দেখে আবরার বলে, এতক্ষণ কারোর মুখের দিকেই তাকানো হচ্ছিল না। আবরারের কথায় পরিপ্রেক্ষিতে মানহা বলে, তুমি বইটা বাইতে পারো, এটা তো বলনি আমায়। যদি বলতাম তাহলে কি বউয়ের মুখের মিষ্টি হাসি দেখতে পারতাম বলো? ধুর, তুমি শুধু ফাজলামো করছো। অয়নরা নৌকা থেকে নেমে মানহাদের পায় না। চারপাশটায় চোখ বোলাতে দেখতে পায় তাদের। অয়নের দৃষ্টি অনুসরণ করে সকলে তাকায় তাদের দিকে। সবার মুখে হাসি। মিরাজ তার ক্যামেরা দিয়ে ফটাফট কয়েকটা ফটো তুলে নেয়। সবাইকে দেখে আবরার নৌকা ফিরিয়ে আনে। বেলা শেষ হতে চলল, বাসায় ফিরতে হবে তাদের। মাগরিবের আজানের অনেক পরে বাসায় ফেরে সবাই। তানিয়া বেগম সবাইকে দেখে এগিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, এত দেরি করে ফেরে কেউ? ওরা শহরের মানুষ, ওদের কি এভাবে বেড়ানোর অভ্যাস আছে? আর সন্ধ্যার পর গ্রাম থেকে কোনো মেয়ে বের হয় না, জানিসই তো। আমরা টেনশনে বাঁচি না, আর তোদের আসারও খবর নেই। তানিয়া বেগমের কথা শুনে আবরার বলে, আম্মু, আমাদের কোনো সমস্যা হয়নি, আপনি টেনশন করবেন না প্লিজ, আমরা সবাই ঠিক আছি। যাও ফ্রেশ হয়ে নাও বাবা। আর মানহা, ব্যাগপত্রগুলো গুছিয়ে নিস মা, কাল সকালে আমরা বের হব। বাকিটাও সব গুছিয়ে নাও। ঠিক আছে মা। 2 দিন হয়ে গেছে গ্রাম থেকে এসেছে। ঢাকা ব্যাক করার পরপরই আবরার ভীষণ ব্যস্ত হয়ে পড়ছে। মানহাকে 2 দিন খুব কম সময় দিতে পেরেছে। মানহা বেলতে দাঁড়িয়ে আছে একা একা। অনেকদিন পর মনটা তার খুব খারাপ। কেন খারাপ সেটা জানে না। গোধূলি বেলায় তুমি যেন আকাশের ভাষা, আমি দিব তাতে সুর, গানে গানে করব মুখরিত তোমায়, বিষাদ পালাবে বহুদূর। পেছন থেকে কথার আওয়াজ পেয়ে ফিরে দাঁড়ায় মানহা। অসময়ে আবরারকে দেখে খানিকটা অবাক হয়। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখন অসময়ে কখনো আসো না তো? কেন, আমাকে আশা করনি বুঝি? না, সত্যি ভাবিনি তুমি আসবে। যাই হোক, কবিতাটা কেমন হয়েছে বললে না তো? সুন্দর হয়েছে। মন খারাপ করে বলে। আবরার 2 হাত দিয়ে মানহার মুখ আঁকড়ে ধরে বলে, আমি বুঝতে পারছি না আমার বোন বিড়ালের মনটা খারাপ। কেন খারাপ সেটা বুঝতে পারছি না। আমাকে একটু বলো না জান, তোমাকে এমন আপসেট কেন লাগছে? মানহা আবরারকে জাপটে জড়িয়ে ধরে। মনে হয় ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অজানা ভয়ে কেঁপে ওঠে মানহা। আবরার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বন বিড়াল কি হয়েছে বলো প্লিজ, তোমাকে এমন কেন দেখাচ্ছে? মানহা বিড়বিড় করে বলে, আমার খুব ভয় হচ্ছে আপনার। মনে হচ্ছে খারাপ কিছু হবে। মনের ভেতর কেমন কু ডাকছে। কেন এমনটা হচ্ছে আমি জানি না, খুব ভয় করছে আপনার। নো প্যানিক পাখি, কিচ্ছু হবে না। তুমি হয়তো টেনশন করছো, এজন্য এমন হচ্ছে। রুমে চলো, একটু রেস্ট করো, সব ঠিক হয়ে যাবে। মানহাকে চুপ থাকতে দেখে আবরার কোলে তুলে নেয় মানহাকে। সোজা রুমে এনে খাটে বসিয়ে দেয়। ফের বলে, তুমি একটু শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর খাবার খেয়ে তুমি ঘুমাবে, ঠিক আছে? মানহা মাথা নেড়ে সায় দেয়। আবরার ওয়াশরুমে চলে যায়। রাতের ডিনার শেষ করে রুমে এসে শুয়ে পড়ে দুজনে। আবরার মানহার চুলে বিলি কেটে দিচ্ছে, আর মানহা বিড়াল ছানার মতো লেপ্টে শুয়ে আছে। একসময় ঘুমিয়ে পড়ে দুজনে। মানহা বিকেলে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়েছে। আবরার অফিসে আছে, খুব বিজি, সেজন্য আর ফোনে ডিস্টার্ব করেনি মানহা। ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখছে। শাশুড়ি মাকে বলে বাসা থেকে বের হয়েছে। বাসার গাড়িটাও সাথে আনেনি। রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি না পেয়ে হাঁটতে থাকে মানহা। সামনে থেকে রিক্সা বা অন্য কিছু পেলে উঠে পড়বে। হাঁটতে হাঁটতে আরেকটা পথে চলে আসে মানহা, তবুও গাড়ি পায় না। হঠাৎ পেছন থেকে কেউ কথা বলায় ভয় পেয়ে যায়। পেছনের লোকটা বলে,
খুব তো সুখে দিন পার করছো, এইদিকে যে আমি ভালো নেই সেটা কি তুমি জানো? তোমার বিরহে আমার দিন পার হয়। মানহা চকিত দৃষ্টিতে লোকটার দিকে তাকায়। লোকটাকে উপর থেকে নিচ পর্যন্ত পরোক্ষ করে, বাট চিনতে পারে না। শুধুমাত্র চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে মানহার দিকে এগিয়ে আসছে। মানহা তুতলিয়ে বলে, কে আপনি? সামনে কেন এগোচ্ছেন? কাছে আসবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনাকে তো আমি চিনি না। তাহলে লোকটা মানহার কথা শুনে না শোনার ভান করে নিজের মতো সামনে আগাতে থাকে। মানহার ভয়াত্মক চেহারা দেখে লোকটা হেসে ওঠে। মানহা আরো ভয় পেয়ে যায়, ভয়ে পিছাতে থাকে। লোকটা বলে, তোমাকে আমি সুখে থাকতে দেব না। তুমি আমার না হলে আর কারোর হবে না, তাহলে তোমাকে শেষ করে দেব। বলে জোরে জোরে হাসতে থাকে। মানহা কিছু না ভেবেই দৌড় দেয়। লোকটাও মানহার পিছু পিছু দৌড়াতে থাকে। একটা সময় কোথা থেকে আরো কয়েকজন লোক এসে মানহাকে ঘিরে ফেলে। মানহা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। লোকগুলোর ভিতর আরো একটা লোক এসে দাঁড়ায়। মানহাকে তাড়া করা লোকটা। মানহা দিক শূন্য লাগে সবকিছু। বারবার আবরারের মুখ ভেসে উঠছে। বাবা মা ভাই বোন সবাইকে মনে পড়ছে। মনে মনে বলছে, তাহলে কি আমার শেষ রক্ষা হবে না? আপনজনের কাছে কি আর ফেরা হবে না? বাবা মায়ের আদর ভালোবাসা পাবো না। আর আবরার, সে আমার ছেড়ে কেমনে থাকবে? আমি ছাড়া তো সে নিঃস্ব। বাসায় এসে যখন দেখবে আমি নেই, তখন কি করবে তখন সে? মানহার ভাবনার মাঝে দুটো লোক মানহার দুই হাত ধরে। মানহার চমকে লোকগুলোর দিকে তাকায়। সবগুলো লোকের মুখ ঢাকা, কাউকে চেনা যাচ্ছে না। নিজেকে বড্ড অসহায় লাগছে। সাহায্য চাওয়ার মতো কাউকে দেখছে না। জায়গাটা নির্জন, তেমন মানুষের আনাগোনা নেই। মাঝে মাঝে দুই একটা গাড়ি হাওয়ার চোটে চলে যাচ্ছে। মানহা আকুতি মিনতি করে বলে, প্লিজ ভাই, আমার ছেড়ে দিন। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আপনাদেরও তো মা বোন আছে বাসায়, তাহলে কেন আমাকে এভাবে ধরে রেখেছেন? প্লিজ ছেড়ে দিন না। লোকটা থমকে বলে উঠে। এই চুপ কর, বেশি কথা কস না, জানে মেরে দেব। লোকটার কথা শুনে কেঁপে ওঠে মানহা। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হাতের ফোনটাও নেই, সব কেড়ে নিছে লোকগুলা। মানহা ভেবে পাচ্ছে না লোকগুলো কারা হতে পারে। সবার ভিতর থেকে বস টাইপের লোকটা বলে, শোনো, আমি জানি তোমাকে আমি পাবো না, তাই তোমাকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। বলে পকেট থেকে ছুরি বের করে। ছুরি দেখে কলিজা কেঁপে ওঠে মানহার। লোকটা আস্তে আস্তে এগিয়ে আসে মানহার দিকে। ভয়ে মানহার গলা বুক শুকিয়ে আসে। লোকটা মানহার পেটে ঢুকিয়ে দেয় ছুরি। মানহা জোরে চিৎকার করে ওঠে। অর্ধেক রাতে চিল্লানের শব্দ শুনে ধরফড়ে ওঠে আবরার। পাশে মানহাকে ভয়ে গুটিসুটি মেরে থাকতে দেখে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বনবিড়াল কি হয়েছে? এমন করছো কেন? আমি আছি, দেখো কিচ্ছু হবে না পাখি, প্লিজ ভয় পেও না। মানহা আবরারকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ভয়ে মানহার পুরো শরীর কাঁপছে। মানহা বিড়বিড় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দাও। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না, আমি কিছু করিনি। আবরার বুঝতে পারে মানহা দুঃস্বপ্ন দেখেছে, অনেক ভয়ঙ্কর কিছু। এজন্য খুব ভয় পেয়েছে। দরজার কাছে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। দরজা ভিড়ানো ছিল। আবরার বললে সবাই হুড়মুড় করে ভিতরে ঢুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মানা চিৎকার করলো কেন? আবরার সবাইকে বলে, স্বপ্ন দেখেছে, খুব ভয় পেয়েছে মা। বাড়ির সবাই খুব টেনশনে পড়ে যায়। হঠাৎ করে মেয়েটা কি এমন স্বপ্ন দেখলো যার জন্য এতটা ভয় পেয়েছে? আবরারকে সাবধানে থাকতে বলে চলে যায় সবাই। মানহা ভয়ে একটা কথাও বলতে পারেনি। তখনের পর সারাটা রাত আর ঘুমায়নি দুজনে। নির্ঘুম রাত কাটিয়েছে তারা। শীতের হিমেল সকাল। ঢাকা শহরের রাস্তাগুলো যেন আজ অন্যরকম। একে একে গাছের পাতাগুলো সোনালি রং ধারণ করেছে। ঠান্ডা বাতাসে জীবনের এক অদ্ভুত স্বপ্নিলতা। সময় প্রবাহমান স্রোতের মতোই দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেছে। কোনো কিছুই থেমে নেই। সব কিছু চলতে থাকে নিজ নিয়মে। কোনো কিছু চাইলেই পরিবর্তন করা সম্ভব হয় না। এই 3টা বছরে অনেক কিছু বদলে গেছে। কিছু মানুষের জীবনই অন্যরকম হয়ে গেছে। খানভিলায় তোড়জোড় শুরু হয়ে গেছে, কেননা খান বাড়ির ছোট ছেলে মিরাজ খানের বিয়ে কাল। সেজন্য পুরো বাড়ি জুড়ে হইচই হচ্ছে। সারা বাড়িতে মানুষ গিজগিজ করছে। মিরাজের বিয়ে উপলক্ষে 5 দিন আগে এসেছে মানহা আর তার পুচকে ছেলে মেয়ে।
হ্যাঁ, মানহা আর আবরাবের ভালোবাসার চিহ্ন তাদের যমজ সন্তান। মানহার যমজ সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা 57 সেকেন্ডের বড় আর ছেলেটা 57 সেকেন্ডের ছোট। দুই ছেলে মেয়ে নিয়ে সুখে আছে মানহা। তাদের ছোট্ট একটা সংসার, যেখানে ভালোবাসার কোনো কমতি নেই। শ্বশুর শাশুড়ি চোখের মনে মানহার ছেলে মেয়ে আয়ুষ আর আরোহী। তাদের বয়স 2 বছর। আয়ুষ কম কথা বলে, গম্ভীর স্বভাবের, আর আরোহী অনেক চঞ্চল দুষ্ট। সারা বাড়িতে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায়, কখনো স্থির থাকে না। অয়নান্নীরা একটা ছেলে হয়েছে, ছেলের নাম আদ্রিস। আরোহী 1 মাসের বড়। সাপে নেওয়ালের সম্পর্ক দুজনের। দুজন এক জায়গায় থাকলে ঝগড়া বেঁধেই যায়। ঝগড়ার এক পর্যায়ে কথা বলা বন্ধ করে দেয়, পর মুহূর্তে এসে মিলে যায় দুজনে। সকল আত্মীয় স্বজনরা এসেছে। খুব ধুমধাম করে বিয়ে মিরাজের। বিয়েটা প্রিয় মানুষের সাথেই হচ্ছে, এজন্য মিরাজের আনন্দের শেষ নেই। তানসির সাথে তার সম্পর্কের কথা 1 বছর আগে জেনেছে সবাই। মানহা সবাইকে জানিয়ে দিয়েছে। ভাই আর বোনের ভালোবাসার পূর্ণতা পায়ে দেবার জন্য সব করেছে। তানসির পরিবার বাংলাদেশে ব্যাক করেছে 1 মাস হলো। আমেরিকা থেকে একেবারের জন্য চলে এসেছে। তানসির বাবা নিজের রেস্টুরেন্ট বিক্রি করে দেশে এসে একটা বড় রেস্টুরেন্ট দিয়েছে। আর কত কালই বা নিজ জন্মভূমি ছেড়ে থাকবে তারা? শেষ বয়সে না হয় নিজ জন্মভূমিতে বাকি জীবন কাটার। ছেলে মেয়ের কথা ভেবে এতদিন দূর দেশে থেকেছেন। নিজের বাড়িতে বসে ফোন আলাপ করছেন মিরাজ আর তানসি। কিন্তু তাদের প্রেম আলাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। তাদের প্রেম আলাপে ব্যাঘাত ঘটানোর জন্য চলে আসছে মিরাজের বন্ধু নাহিদ। এসে ঝামেলা শুরু করে দেয়। নাহিদের কাজকর্মে বিরক্ত হয়ে ফোন রেখে দেয় মিরাজ। রাগী দৃষ্টিতে নাহিদকে বলে, তুই আমাকে কথা বলতে দিলি না, এখন তোর ব্রেকআপের সম্পূর্ণ দায়িত্ব আমার। লাও ঠেলা সামলাও, সামান্য কথা বলতে দিলাম না বলে তুমি আমার ব্রেকআপ করে দিবা মামা? 2 দিন পর বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বলছে। এখন যদি বলি মা বাবা আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের যেতে হবে না, তখন তারা অন্য কোথাও আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। মান সম্মান বলতে কিছু থাকবে না আমার। নাহিদের কথায় হেসে উঠে মিরাজ বলে, আমি তো এটাই চাইছি মামা। শালা বন্ধু নামের কলঙ্ক তুই। থাকুম না তোর বিয়েতে, চলে যাব। কোথায়? বিদেশে। বলে দুজনে উচ্চস্বরে হাসতে থাকে। দুজনের হাসির শব্দ শুনে সেখানে উপস্থিত হয় মানহা। সেখান দিয়ে যাওয়ার সময় হাসির শব্দ শুনে না এসে আর পারল না। এসে ব্রুকুসকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা দুজন এভাবে হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি না তো? মানহার কথার পরিপ্রেক্ষিতে মিরাজ বলে, চলে যাব কিন্তু। মানহা অবাক হয়ে বলে, কোথায়? বিদেশে। মিরাজের কথা শুনে মানহা ভ্যাবাচেকা খেয়ে যায়। কি সব বলছে তার ভাই? আজ বাদে কাল তার বিয়ে। মানহা এগিয়ে গিয়ে মুখে হাত দিয়ে সিরিয়াসলি বলে, মিরাজ তোর কি হয়েছে? এইভাবে আবল তাবল বলছিস কেন? ঠিক আছিস তো তুই ভাই? মিরাজ বুঝতে পারে তার আপু অন্য কিছু ভেবে ফেলছে, তাই আপুকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি মজা করছিলাম তোমার সাথে, তুমি টেনশন করো না তো। একটু আগে নাহিদ আমাকে একই কথা বলেছিল, তাই আমিও তোমাকে সেটাই বলছি। যাক বাবা, সব ঠিক থাকলেই হচ্ছে। তোরা এনজয় কর, আমি আসি। ওকে আপু। রাত 11টা। একটু আগে মিরাজের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন যে যার মতো করে আছে। কেউ কেউ হাতে মেহেদি নিচ্ছে, কেউ কেউ শুয়ে পড়ছে, কেউ ফোন দেখছে। নিজের চিরচেনার রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে মানহা। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে আছে আবরার। মানহা চুপচাপ উপলব্ধি করছে তার ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। আবরার নেশালো কণ্ঠে বলে, তুমি এত কিউট গুলুমুলু কেন বনবিড়াল? তোমাকে কেন এত ভালো লাগে আমার? আবরারের কথায় মানহা হেসে উঠে বলে, তুমি আমাকে ভালোবাসো বলে আমাকে কিউট গুলুমুলু লাগে তোমার কাছে। পুরুষের চোখে তার ভালোবাসার নারীকে দেখতে সবসময় ভালো লাগে, কখনো খারাপ লাগে না, বুঝেছো? হতে পারে। একইভাবে থেকে আবার বলে, দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। সবটা স্বপ্নের মতো লাগে, তাই না? হ্যাঁ, কিন্তু স্বপ্ন দেখতে যে আমার ভয় লাগে আবরার। সেদিনের সেই স্বপ্ন আজও আমায় তাড়া করে বেড়ায়। আমি থাকতে ভয় কিসের? সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখবো। বলে মানহাকে ঘুরিয়ে কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। অনেক রাত হয়েছে, চলো না ঘুমিয়ে পড়ি, বাচ্চা দুটো ঘুমোচ্ছে। ওদেরকে ওদের মতো থাকতে দাও।
তুমি আমাকে সময় দাও বউ। অনেকদিন হলো বউয়ের সাথে ঠিক করে রোমাঞ্চ করতে পারি না। আজ একটু সুযোগ পেয়েছি, সেটা কি ছাড়া যায়? বলে ঠোঁট কামড়ে হাসে আবরার। আবরারের কথায় মুখ হা হয়ে যায় মানহার। বিস্ময় নিয়ে বলে, ছি, কি বলো? 2 বাচ্চার বাপ হয়ে গেছো, এখনো ঠোঁটকাটা কথাবার্তা ছাড়তে পারলে না? বুইড়া বয়সে এসে কি কথাবার্তা, হ্যাঁ? ছি। তুমি আনরোমান্টিকই থেকে গেলে বউ, একটু রোমান্টিক হতে পারো না? তাহলে আমার ছেলে মেয়ের ভাই বোনেরা দুনিয়াতে ল্যান্ড করতে পারতো। আবরারের লাগামহীন কথাবার্তা আর সহ্য করতে পারে না মানহা। বেলকনি থেকে রুমে চলে যায়। মানহার কাণ্ডে বোকা বনে যায় আবরার। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। সে বুঝতে পারলো না তার বউ রাগ করলো নাকি লজ্জা পেয়ে চলে গেল। সকাল হতে খান বাড়িতে বিয়ের আমেজ লেগেছে। নভেম্বর ডিসেম্বর মাস মানে বিয়ের মাস। মুরব্বীরা বলে নভেম্বর আর ডিসেম্বর মাসেই বেশি বিয়ে হয়, আর সেটাই মিরাজের ক্ষেত্রে প্রমাণিত। মিরাজ খয়েরি রঙের শেরওয়ানি পরেছে, দেখতে রাজপুত্রের মতো লাগছে। ফর্সা গায়ে খুব ভালো মানিয়েছে। একে একে ছোট বড় সবাই তৈরি হয় বরযাত্রী যাওয়ার জন্য। মানহা কালো রঙের জামদানি শাড়ি পরেছে, যেটা তাদের 3য় বিবাহ বার্ষিকীতে দিয়েছিল আবরার। মানহার সাথে ম্যাচিং করে কালো রঙের পাঞ্জাবি পরেছে আবরার। সাধারণত বিয়েতে প্রতিটা মেয়ে শাড়ি পরতে ভালোবাসে, আর ছেলেরা পাঞ্জাবি। মানহার ছেলে আয়ুষ বাবার সাথে ম্যাচিং করে কালো পাঞ্জাবি, আর আরোহী মায়ের সাথে ম্যাচিং করে কালো প্রিন্সেস ড্রেস পরেছে। একটা হ্যাপি ফ্যামিলি তাদের। 4 জনকে একই রকমের ড্রেসে মারাত্মক লাগছে। সিঁড়ি দিয়ে নামার সময় সকলের দৃষ্টি তাদের দিকে। কিছু কিছু মানুষ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকে তাদের প্রশংসা করেছেন। পার্লার থেকে মেয়েরা এসে তানসিকে সাজাচ্ছে। একমাত্র মেয়ের বিয়ে, কোনো তার কমতি রাখছে না তানসির বাবা তাহের আহমেদ। আহমেদ ভিলা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। রং বেরঙের ফুল দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছে। তানসিকে লাল রঙের শাড়ি পরানো হয়েছে। প্রতিটা মেয়ের ইচ্ছে বিয়েতে লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজা, মনের মতো মেকআপ করা, নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলা। পার্লারের 2টা মেয়ে তানসিকে সাজাচ্ছে। তানসি চুপচাপ স্ট্যাচু হয়ে চেয়ারে বসে আছে। তার পাশে তানসির বেস্ট ফ্রেন্ড জেনি সুদূর আমেরিকা থেকে তানসির বিয়েতে এসেছে। তানসি খুব খুশি হয়েছে। জীবনে গুরুত্বপূর্ণ একটা দিনে বেস্ট ফ্রেন্ডকে কয়জনই বা কাছে পায়, তাকে বোঝার জন্য। কষ্টের ভিতরেও হাসি পাচ্ছে তানসির জেনির কাণ্ডে। জেনি বাংলাদেশের কালচারের সাথে অভ্যস্ত নয়, এজন্য প্রতিটা ক্ষেত্রে অস্বস্তি ফিল হচ্ছে। কোনো কোনো কাজে তো হেরফের করে ফেলছে। এই যেমন একটু আগে তানসির চাচাতো ভাই রিয়াদ এসে জেনির সাথে ফাজলামো করে গেল। জেনি তেমন বাংলা বোঝে না বলে তেমন কিছু বলতে পারেনি। জেনি সেজে গুজে তৈরি হয়ে বসে আছে। তখন তানসির শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। তানসিকে ভারী মেকআপে আকাশের হুড়পড়ি লাগছে, চেনা যাচ্ছে না তাকে। সাজানো কমপ্লিট হলে পার্লারের মেয়ে দুটো চলে যায়। জেনি তানসিকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখ তো তাসু বেবি, তোকে কেমন লাগছে? তানসি নিজেকে আয়নায় দেখে অবাক হয়। আগে কখনো এত ভারী মেকআপ করেনি তানসি। নিজেকে নিজেই চিনতে পারছে না। বড্ড অচেনা লাগছে নিজেকে। ঠোঁটে লাজুক হাসি তানসির। তানসির আশ্চর্য মুখে লাজুক লাজুক হাসির মুখ দেখে জেনি মুচকি হেসে বলে, হেই নতুন বউ, খুব সুন্দর লাগছে তোকে। আমি ক্রাশ খাইছি বেবি। তোকে যা লাগছে না, মিরাজ ভাই দেখলে হার্ট অ্যাটাক করবে। তুই চুপ কর না জেনি, আমার লজ্জা করছে খুব, বলেই মুখ নিচু করে নাই। মিরাজরা দুপুর 2টায় বের হয় তানসিদের বাসার উদ্দেশ্যে। বরের গাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সারি সারি অনেকগুলো মাইক্রোকার, অনেকগুলো বাইক, সব মিলিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। তানসিদের বাসায় যেতে 40 থেকে 50 মিনিট সময় লাগবে। তানসিদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 3টা বেজে যায়। বরকে গাড়ি থেকে নামানো, গেটের ঝামেলা সবকিছু মিটিয়ে নির্ধারিত জায়গায় নিয়ে বসানো হয় বরকে। খাওয়া দাওয়া পার চুকে গেল। এবার বিয়ে পড়ানোর জন্য তারা দেয় কাজী সাহেব। সুন্দরভাবে মিরাজ তানসির বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহ শেষ হলে বিদায়ের জন্য তারা দেয় মিলন খান। বাসর ঘরে বসে আছে তানসি। মিরাজের আসার কোনো নামগন্ধ নেই। সেই কখন থেকে বসে আছে সে, পায়ে ব্যথা হয়ে গেছে তার জন্য সারা রুম পায়চারি করছে। হেঁটে হেঁটে রুমের প্রতিটা জিনিস দেখছে। একটু পর মিরাজ আসে রুমে। এসে তানসিকে হাঁটতে দেখে জিজ্ঞেস করে, কিরে তানু বিবি, তুই হেঁটে বেড়াচ্ছিস কেন?
সদ্য বিয়ে করা বরের মুখে তুই শব্দ শুনে ধপ করে মাথায় আগুন ধরে যায় তানসীর। রেগে মিরাজের শেরওয়ানি কলার ধরে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুই করে ডাকছিস, তারপরও আবার সেই তানু বিবি। মিরাজ এক টানে তানসীকে নিজের বাহুটারে আবদ্ধ করে নেয়। মিরাজের এহেন কাছে ভরকে যায় তানসী। মিরাজ তানসীর কোমর জড়িয়েই বলে, প্রথমত মুখ ফসকে তুই শব্দটা বের হয়ে গেছে, দ্বিতীয়ত তোকে তানু বিবি ডাকতে আমার খুব ভালো লাগে, তোকে ভালোবেসে তানু বিবি বলে ডাকি। এখন থেকে তুই শব্দ ব্যবহার করব না, কারণ তুই ডাকলে অনেক পরপর লাগে। এখন থেকে তুমি করেই বলবো। আর রইল তানু বিবি, সেটা আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত বলবো। এতক্ষণ সবটা মুগ্ধ হয়ে শুনলেও লাস্টের কথায় চমকে উঠে তানসী, চোখ টলমল করে উঠে। তানসী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ কখনো মৃত্যুর কথা বলবে না, তোমাকে হারাতে পারবো না আমি, খুব ভালোবাসি তো। বলে জড়িয়ে ধরে। মিরাজের ঠোঁটে তৃপ্তির হাসি, পূর্ণতার হাসি। প্রেয়সীকে পরম যত্নে আগলে নেয় রীত মাচারে। মানহা বাচ্চাদের ঘুম পাড়িয়ে ছাদে চলে যায়। রাতে ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায় তার। ছাদে কেউ নেই, সে একা দাঁড়িয়ে আছে। আবরার মানহাকে সারা বাড়ি খুঁজে কোথাও না পেয়ে ছাদে এসে দেখে তার বউ একা একা দাঁড়িয়ে আছে। পেছন থেকে গিয়ে জাপটে জড়িয়ে ধরে। মানহা ভয় পেয়ে চমকে উঠে। পর মুহূর্তে বুঝতে পারে এটা আবরার। দুজনে কিছু একান্ত সময় কাটে ছাদে। দুজন দুজনকে জড়িয়ে ধরে দোলনায় চন্দ্রবিলাস করে। রোমান্টিক মোডে আছে দুজন। তাদের রোমান্টিকের 12টা বাজানোর জন্য চলে আসে আয়ুষ আর আরোহী। দুজনে গুটি গুটি পায়ে এসে দুজনের সামনে দাঁড়ায়। সেটা আবরার বা মানহা কেউ টের পায়নি। আবরার যখন মানহাকে কিস করতে যাবে তখন আয়ুষ বলে, পাপা তুমি আমাদের মতো মাম্মিকে আদর করছো কেন? মাম্মি তো ছোট না। 2 বছরে আয়ুষের কথায় ছিটকে দূরে সরে বসে আবরার মানহা। এতটুকু ছেলের কথায় আশ্চর্য হয়ে যায় দুজনে। বেশি অবাক এত রাতে তারা এখানে কি করছে। মানহা কৌতূহল নিয়ে বলে, আয়ুষ আরোহী তোমরা এখানে কি করছো? এত রাতে ছাদে কি করে আসলে সোনা? পেছন থেকে নীরা হেসে উঠে মানহার কথায়। দুজনে টের বুঝতে পারে এদেরকে নীরা আনছে। আবরার গিয়ে নীরার কান ধরে বলে, পাজিমে এরকমের কেউ করে? ওরা ছোট, তুই বুঝিস না? ওদেরকে কেন আনছিস এখানে? আহ ভাইয়া, লাগছে, ছাড়ো। আমি কি করব বলো? তোমাদের যে দুরন্ত ছেলে তোমাদেরকে সারা বাড়ি খুঁজে না পেয়ে যখন আমাকে দেখে তখন বলে ফুপুমণি মাম্মি আর পাপা কোথায়। তখন আমি ওদেরকে নিয়ে ছাদে আসি। আর আমি কি জানি আপনারা এখানে বসে বসে রোম্যান্স করছেন। বলে মুখ বাঁকিয়ে চলে যায় নীরা। আবরার মেয়েকে কোলে তুলে বলে, আরোহী মা, এত রাতে বাইরে বের হওয়া ঠিক হয়নি তোমাদের প্রিন্সেস। আর কখনো এমন করবে না মা। ছোট্ট আরোহী কি বুঝলো সে জানে না। বাবার কথাই বলে, পাপা তোমরা এত রাতে ছাদে কি করছো? মেয়ের কথায় টাস্টি খেয়ে যায় আবরার। মানহা আয়ুষকে কোলে নিয়ে খিলখিল করে হেসে ওঠে। আবরার রাগী দৃষ্টিতে তাকায়। আবরারের তাকানো দেখে মানহা চুপ হয়ে যায়, কিন্তু মুখ টিপে হাসে। 2 বছরের বাচ্চা হলে কি হবে? তাদের পুরো কথাই স্পষ্ট। আবরার আর মানহা ছেলে মেয়েকে নিয়ে দোলনায় বসে। আবরার বলে, ভালোবাসাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছি। নতুন ছন্দে মেতে উঠেছে জীবন। ভালোবাসা রয়ে যাবে আজীবন। আরে কোথায় যাচ্ছেন পাঠকগণ? দাঁড়ান দাঁড়ান, ভিডিওটি কেমন হয়েছে বলে যাবেন না? দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।